অ্যান্টিনেটাল কেয়ার সম্বন্ধে কি বলেছিলাম? ওই তো অ্যান্টিনেটাল কেয়ার মানে প্রথমে আসবে পেশেন্ট, তার প্রেসার মাপতে হবে, তার পালস রেট মাপতে হবে, তারপরে তার আরে ওটা কি যেন আরে সিস্টেমিক বলো। আমি যেমন প্রথমে কি করতে হবে, এক্সামিনেশনের ফার্স্ট হচ্ছে হিস্ট্রি টেকিং করতে হবে। হিস্ট্রি থেকে সেখানে নাম দাম সব কিছু, ঠিক আছে, এরকম ভাবে অন্তত বলো। তারপরে জেনারেল এক্সামিনেশন করতে হবে, চেহারা কেমন, প্যারিটি কি, রিলিজিয়ন কি, মানে এক্সামিনেশন ওয়েট, হাইট, কাম কি কাম, সিস্টেমিক এক্সামিনেশন, অ্যানিমিয়া, জন্ডিস, এডিমা, পালস, বিপি, এই সমস্ত কিছু দেখতে হবে। আর 3 নম্বর হচ্ছে অবস্টেট্রিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ কি এক্সামিনেশন? অবস্টেট্রিক্যাল এক্সামিনেশন, সেখানে পেটের এক্সামিনেশন আর ভ্যাজাইনাল এক্সামিনেশন। বাস, এই তো ছিল এক্সামিনেশন পর্ব। এরপরে ছিল কি রুটিন ইনভেস্টিগেশন। এক্সামিনেশনের পরে রুটিন ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন কি করতে হয়? প্রেগন্যান্সির সময় ওই তো এলএনপি, ব্লাড ডার একটা এক্সামিনেশন করতে হয়, ব্লাডের এক্সামিনেশন করতে হয়, সেখানে সবকিছু দেখতে হয়। কি কি? টিসি, ডিসি, ইএসআর, হিমোগ্লোবিন, আরএইচ ফ্যাক্টর, ব্লাড গ্রুপিং, এলিও গ্রুপিং, বিটিআরএফ, এই সমস্ত কিছু দেখতে হয়। এক্সামিনেশনে ইউরিন করতে হয়, ইউরিনের রুটিন এক্সামিনেশন হয়। আর তোমার সার্ভাইকাল সিক্রেশন যদি কিছু থাকে তার মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন করা হয়, তারপরে ইউএসজি করা হয়। বাস, এই হচ্ছে ইনভেস্টিগেশন। এরপরে হচ্ছে অ্যান্টিনেটাল অ্যাডভাইস। অ্যাডভাইসটা সাধারণত আমরা খাওয়ার সম্বন্ধে দিই, হাইজিন সম্বন্ধে দিই, হ্যাঁ, আর হচ্ছে ইমিউনাইজেশন সম্বন্ধে দিই। মেন 3টে হেডিংয়ে দেওয়া হয় অ্যাডভাইস, ঠিক আছে। অ্যাডভাইসের উদ্দেশ্য কি এবং অ্যাডভাইসটা আমরা কিভাবে দেবো সেটা সম্বন্ধে আজকে একটুখানি লিখিয়ে দেবো, ঠিক আছে। আগের দিন ইউএসজিও কি করে ছেড়ে দিয়েছিলাম তো।
দেখো এই অ্যান্টিনেটাল অ্যাডভাইসের ইম্পর্টেন্সটা কি, গুরুত্ব কি না, গুরুত্ব টু ইমপ্রেস দ্য মাদারকে ইমপ্রেস করা যে এই যে রেগুলার চেকআপ যে আপনাকে করতে হবে তার গুরুত্ব কতটা, সেইটা এই অ্যাডভাইসের মাধ্যমে মাকে জানাতে হবে যে রেগুলার যদি আপনি চেকআপে না আসেন তবে আমরা আপনার সম্বন্ধে বা আপনার বিপদ সম্বন্ধে আমরা জানতে পারবো না। যদি অগ্রিম প্রেগন্যান্সির জন্য কোনো বিপদের সূচনা হয় সেগুলো আপনি যদি এই চেকআপে আমাদের কাছে আসেন মাসে মাসে তবে আমরা আগে থেকে আপনাকে সাবধান করে দিতে পারবো, এবং যদি কোনো আনওয়ান্টেড সিচুয়েশন গ্রো করে তবে আপনাকে আমরা সেই অনুযায়ী ম্যানেজমেন্ট করে দিতে পারবো, তবে আপনার কোনো বিপদ থাকবে না। সেই জন্য আপনাকে কিন্তু রেগুলার চেকআপে আসতে হবে। এই কথাটা অ্যাডভাইসের মাধ্যমে প্রেগনেন্ট মাদারকে এটা গুরুত্বটা বুঝিয়ে দেওয়া যে এই যে আমরা অ্যান্টিনেটাল চেকআপ করব, প্রতি মাসে মাসে আপনাকে আসতে হবে, আপনাকে নেগলিজেন্সি করলে হবে না, কারণ এতে আপনারই ক্ষতি হবে। আপনার ভালোর জন্যই আমরা আছি, এবং আপনি মাসে মাসে আসবেন, আমরা যেভাবে নিয়ম আছে সেই অনুযায়ী আপনাকে চেক আপ করতে থাকবো, তাতে আপনি ভালো থাকবেন, আপনার ভেতরে যে বাচ্চা গ্রো করছে সেও ভালো থাকবে। এই কথাটা মাকে বুঝিয়ে দিতে হবে, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু অ্যান্টিনেটাল অ্যাডভাইস। সেই জন্য গুরুত্বের মধ্যে প্রথম কথা হচ্ছে প্রেগনেন্ট মাকে ইমপ্রেস করা অ্যান্টিনেটাল চেক আপের সম্বন্ধে, যাতে সে উদ্বুদ্ধ হয় এবং নিয়মিত সহযোগিতা করে হেলথ টিমের সঙ্গে। 2 নম্বর হচ্ছে টু ইমপ্রুভ দ্য হেলথ স্ট্যাটাস। একটা সুস্থ বাচ্চার জন্ম দিতে পারে। হেলদি মাদার ক্যান ব্রিংস আপ এ হেলদি বেবি বা হেলদি চাইল্ড। তো সেটাই আমাদের মেন গোল ছিল, অ্যান্টিনেটাল কেয়ারের মেন গোলটাই ছিল তার একটা হেলদি মাদারের থেকে একটা হেলদি বেবি জন্মাবে, এটাই হচ্ছে আমাদের মেন গোল। তো সেইটাকে ঠিক করার জন্য বা সেটাকে ইমপ্রুভ করার জন্য তার সুস্থ মায়ের দরকার, হেলদি মায়ের দরকার। আর হেলদি মাকে যদি আমি অ্যাডভাইস না দিই যে আপনি কিভাবে হেলদি থাকবেন, যেটা আমি পরে বলবো, কি খাবেন, কিরম ভাবে থাকবেন, কতক্ষণ রেস্ট নেবেন, কিরম ভাবে ঘুমাবেন, কিরম ভাবে হাঁটাচলা করবেন, কি পরিধান করবেন, কিরম জুতো করবেন, বিভিন্ন ব্যাপারে তাকে হেলথ স্ট্যাটাসটাকে ঠিক করার জন্য, ইমপ্রুভ করার জন্য আমরা অ্যান্টিনেটাল অ্যাডভাইস করছি। এবার সেখানে আমরা কি করবো সেটা আমরা পরে বলবো। 3 নম্বর হচ্ছে টু ইমপ্রুভ দা সাইকোলজি। এখানে সাইকোলজি মানে মানসিক ভাবে চাঙ্গা। একটা জিনিস কি, মন যদি স্ট্রং থাকে সবকিছু স্ট্রং, মন যদি দুর্বল হয়ে পড়ে সবকিছু দুর্বল। সেই জন্য মানসিক ভাবে তাকে চাঙ্গা রাখতে হবে এই অ্যাডভাইসের মাধ্যমে, যে প্রেগন্যান্সি ইজ নাথিং, একটা নর্মাল ফেনোমেনা, সমস্ত জীবজগতের মধ্যেই এটা আছে। প্রত্যেকেই প্রেগনেন্ট হচ্ছে, বংশ বৃদ্ধির জন্য প্রেগনেন্সির দরকার আছে। উত্তর পুরুষ তার উত্তর পুরুষ আসতে পারবে এর মাধ্যমে। সেই জন্য এখানে অযথা কোনো প্যানিক করা বা ভয়ের কিছু নেই, ঠিক আছে। এবং এর সঙ্গে টু রিমুভ দ্য আননোন ফিয়ার, অজানা এবং কুসংস্কারাচ্ছন্ন যদি কোনো তার মধ্যে মনে ভয় থাকে এই প্রেগন্যান্সি সম্বন্ধে, সেটাও রিমুভ করে দিতে পারা যায় এই অ্যান্টিনেটাল অ্যাডভাইসের কাজ। তাহলে অ্যান্টিনেটাল অ্যাডভাইসের এই 3টে মেন গুরুত্ব তোমাদের আগে জানতে হবে, ঠিক আছে। এইবার আসল অ্যাডভাইস আমরা দেবো, কি দেবো অ্যাডভাইস 3টে হেডিং এ দেবো, রিগার্ডিং ডায়েট, রিগার্ডিং হাইজিন আর রিগার্ডিং ইমিউনাইজেশন। এটা লিখে ফেলেছ? হ্যাঁ, লেখো নি এখন? এবার অ্যাডভাইস শুরু হচ্ছে। কি ব্যাপারে দেবো? প্রথমে দেবো আমরা অ্যাডভাইস রিগার্ডিং ডায়েট। খাদ্য তালিকা কি হবে, খাবারগুলো কেমন খাবে,
ঠিক আছে, খাবারের আগে প্রপার্টি বলে দিচ্ছি। ইট শুড বি লাইট, nutritious, easily digestible, easily digestible, লাইটের পর কি নিউট্রিশিয়াস স্যার। হ্যাঁ, nutritious, N-U-T-R-I-T-I-O-U-S, T-I-O-U-S, easily digestible and rich in P-R-O-T-E-I-N, protein, minerals, vitamins and vitamins. তাহলে খাবারগুলো সহজে খুব মানে লাইট হবে, মানে স্পাইসি নয়। খাবারগুলো লাইট বলতে সিম্পল, নন স্পাইসি, মানে বেশি তেল বেশি ঝাল এরকম নয়, যাতে ইজিলি ডাইজেস্টেবল হতে পারে। হ্যাঁ, আর খাবারগুলোর মধ্যে যেন এই খাদ্যগুণ বলতে একটা খাদ্যের মধ্যে কটা গুণ থাকে? ছটা। কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তারপরে মিনারেলস, ভিটামিনস এন্ড ওয়াটার। ঠিক আছে, তো এই রকম খাদ্যগুণ, যে সমস্ত খাবারের মধ্যে খাদ্যগুণ বেশি থাকে সেগুলোকে বলা হয় নিউট্রিশাস ফুড। তো এইরকম লাইট হতে হবে, নিউট্রিশাস হতে হবে, ইজিলি ডাইজেস্টেবল হতে হবে খাবারগুলো, এবং সেই খাবারগুলোতে প্রোটিন, মিনারেলস এবং ভিটামিনস পর্যাপ্ত পরিমাণে যেন থাকে। হ্যাঁ, তো মেনলি কি হয়, আমাদের যে সমস্ত খাবারগুলো আমরা খাই, ডাল, ভাত, সবজি, সেগুলোই ঠিক মতো খেলে তাকে বলছি আমরা প্রিন্সিপাল ফুড। এই প্রিন্সিপাল ফুডের সঙ্গে কিছু ভিটামিনস, মিনারেলস, হ্যাঁ, যেগুলোতে বেশি আছে সেই সমস্ত জিনিসগুলো একটু ঠিক মতো খাওয়ানো, অর্থাৎ এক্সট্রা যতটা দরকার 2200 থেকে 2500 ক্যালোরিতে একটা স্বাভাবিক মানুষের প্রাত্যহিক জীবনের শক্তির দরকার 2000 থেকে 2500 এর মধ্যে। ঠিক আছে, তো সেখানে যখন একটা প্রেগনেন্ট মাদার, তার তো নিডটা বাড়ছে, কারণ তার খাবার তার সঙ্গে যেটা বাড়ছে তার খাবার, বাচ্চার খাবার, সেখানে এক্সট্রা প্রায় 300 কিলো ক্যালোরি এক্সট্রা ফুড লাগে, মানে 300 ক্যালোরি শক্তি উৎপন্ন হবে, এরকম এক্সট্রা কিছু ক্যালোরি লাগে। তো সেই জন্য মায়ের খাবার দাবারের দিকে লক্ষ্য রাখতে হয় যাতে কিনা মা হেলদি থাকে। ঠিক আছে, সেখানে এইরকম টাইপের খাবারগুলো হবে, এবং খাবারের মধ্যে তোমার কতটা বেশি লাগে, মোটামুটি যেগুলো প্রিন্সিপাল ফুড বলতে ডাল, ভাত, সবজি তো থাকছেই। ঠিক আছে, স্যার হাই ফাইবার ফুড লাগবে কি? হ্যাঁ, আর ফলিক অ্যাসিড। হ্যাঁ, সবই আমি বলে দিচ্ছি। প্রিন্সিপাল ফুড থাকছেই, যেমন ডাল, ভাত, সবজি যেমন খায়, আমিষি হলে মাছ 1 খন্ড,
তার সঙ্গে প্রোটিন মানে হচ্ছে তোমার মাছ মাংস ডিম এই তিনটের মধ্যে তো মেনলি অ্যানিমাল প্রোটিনটা থাকে, ঠিক আছে? সেগুলো খেতে হবে, যেমন এর মধ্যে তার সঙ্গে মিল্ক দিতে হবে, প্লাস 1 গ্লাস ধরো দুধ খেলো, মিল্কের মধ্যে ক্যালসিয়াম পাবে, তাই তো, ভিটামিনস পাবে, ভিটামিন এ পাবে, তার সঙ্গে যেগুলো ফুড আর কি আমাদের একটা ফুড মিল্ক খাওয়ালে একটা এগ দিলে এক্সট্রা দিচ্ছ প্রিন্সিপাল ফুডের সঙ্গে, আর ফ্রুট যেগুলো ওর পছন্দ, এই খাবার দাবারের মধ্যে রাখতে হবে। মোদ্দা কথা একটা ওখানে দিয়ে দিয়েছে তোমার চার্ট দেয়, কোনটা আইইউ ইন্টারন্যাশনাল ইউনিট, এখানে ভি আছে তো, আইইউ, হ্যাঁ আইইউ কথাই, এটা আইভি তো ইন্টারভেনাস, এখানে সেটা এখানে আসবে, এটা কি করে, এটা তো পরিমাপ মানে ইন্টারন্যাশনাল ইউনিট। এটা নন প্রেগনেন্ট ওম্যানের, এটা হচ্ছে প্রেগনেন্ট ওম্যান, বুঝতে পারছো? একটা প্রোটিন এমনি মানুষের আমাদের 50 গ্রাম লাগে, আচ্ছা আচ্ছা, তাই তো? একটা নন প্রেগনেন্ট ওম্যানেরও তাই লাগবে, যেহেতু সে অ্যাডাল্ট, প্রেগনেন্সির সময় আরো একটু বেশি দিতে হবে,
সেই জন্য 10 গ্রাম আরো বাড়িয়ে দিতে হবে। ক্যালসিয়াম স্বাভাবিক লাগে সাধারণত 500 mg, 100 বাড়িয়ে দিতে হবে, 600 mg করে দিতে হবে প্রেগনেন্ট মাদার। আয়রন আমাদের জেনারেলি 15 থেকে 20 তোমার mg লাগে, সেটাকে ডবল করে দিতে হবে, 40 mg করে দিতে হবে। ভিটামিন এ 5000 ইন্টারন্যাশনাল ইউনিট পাতে লাগে, সেখানে 6000 ইন্টারন্যাশনাল ইউনিট লাগে। ভিটামিন ডি 400 লাগে, 500 করতে হবে। থায়ামিন 1.1 mg লাগে, একটু বাড়াতে হবে, 1.5 করতে হবে। ফলিক অ্যাসিড 0.5 লাগে, সেখানে 1 mg করতে হবে। অ্যাসকর্বিক অ্যাসিড 40 mg লাগে, সেখানে 60 mg করতে হবে। স্যার ওটা কি বলে? থায়ামিন। হ্যাঁ, থায়ামিন। MIN তো স্যার। হ্যাঁ, MIN করে দাও। এইরকম এই জিনিসগুলো, এই সমস্ত জিনিসে থাকবে, মিল্ক, এগ, ফ্রুট, এইসব কোয়ালিটি যে জিনিসগুলো, তাতে এইসব জিনিসগুলো থাকবে। বুঝতে পেরেছো? তাদের একটু বলুন আমাকে দিন। হ্যাঁ, আপনি একটু বলুন। ইতিহাস একটু দিয়েছি। হ্যাঁ, স্যার লাস্টে অ্যাসকর্বিক অ্যাসিড 40 to 60 mg। 40 mg থেকে 60 mg। 40 অ্যাডাল্টের লাগবে, জেনারেল নন প্রেগনেন্ট, প্রেগনেন্টদের লাগবে 60 mg। এটা গেল রিগার্ডিং তোমার ডায়েট। এবার যাবো আমরা হাইজিন। হ্যাঁ? সব কিছু তো আমাকে টানেন কেন? জানি না এই এখানে এসেছে। আমি এখনই শুনছি আপনি বলছেন। প্রেগনেন্ট মাদারকে পর্যাপ্ত রেস্ট নিতে হবে আর পর্যাপ্ত ঘুমোতে হবে। পর্যাপ্ত রেস্ট বলতে সবসময় বসে থাকা নয়, হালকা হাঁটাচলা করবে, স্বাভাবিক যেমন বাড়ির কাজকর্ম বেল্ট না হয় সেগুলো করবে, সেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাপারগুলো এড়িয়ে। আর ঘুমটা মেনলি সারা দিনের মধ্যে 10 ঘন্টা মাস্ট, তার মধ্যে 8 ঘন্টা হচ্ছে রাত্রিরে আর 2 ঘন্টা দুপুরে। এখানে ঘুমটা হচ্ছে মেনলি বেড রেস্টের উপরে, 10 ঘন্টা বেড রেস্ট তাকে দিতে হবে। বেড রেস্টের মধ্যে রাত্রিরে 8 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা নুন নাইট। মোবাইল না থাকলে সম্ভব। আর হচ্ছে এর সঙ্গে স্বাভাবিক ডেইলি অ্যাক্টিভিটিস, হার্ড ওয়ার্ক, ঝুঁকিপূর্ণ ওয়েট লিফটিং, উঁচু হয়ে বসা, কাপড় কাচা, বেশি সিঁড়ি ভাঙা, এগুলো বন্ধ থাকবে। বেশি জল তোলা, এগুলো এমনি স্বাভাবিক প্লেনের উপরে হাঁটতে পারবে। মর্নিং ওয়াক একটু করা ভালো, না হলে ইডিমা ফিডিমা গুলো বা অন্যান্য যে শারীরিক প্রবলেম গুলো হয় সেগুলো একটু কম থাকবে। ঠিক আছে স্যার, এটা কি মানে যতদিন প্রেগন্যান্সি থাকবে ততদিনের ঘটনা। অ্যান্টিনেটাল বলেছি, অ্যান্টিনেটাল আগের দিন বলে দিয়েছি। প্রেগনেন্ট কনসিভ করলো, তারপর থেকে ডেলিভারি অবধি
এই যে সময়, এই সময়ের মধ্যে এইসব করতে হবে। না স্যার বলে না যে প্রথম 3 মাস একটু বেশি রিস্কি আর এইসব জিনিস সেটা তো আগে বলে দিয়েছি, সেগুলো আগে বলবো, যেগুলো ঘটনাতে আসবে তোমরা ঠিক জানতে পেরে যাবে। স্যার অনেক ক্ষেত্রে না বেড রেস্ট করে দেয় তাদের, অনেক ক্ষেত্রে তাদের স্পেশাল, তারা হাই রিস্ক কেস, আর এটা আমরা বলি স্বাভাবিক। ঠিক আছে, হাই রিস্ক প্রেগন্যান্সি। হাই রিস্ক প্রেগনেন্সি বলতে একটা কথা আছে, সেখানটাতে ম্যানেজমেন্ট আলাদা, আর এটা হচ্ছে স্বাভাবিকদের ম্যানেজমেন্ট। এক নম্বর হচ্ছে রেস্ট, আর হচ্ছে রিগার্ডিং বাউল। নিয়মিত কোষ্ঠ পরিষ্কার দরকার, নিয়মিত কোষ্ঠ যাতে পরিষ্কার থাকে সেই জন্য সেদিকে দৃষ্টি রাখতে হবে। সেই জন্য তার খাওয়া দাওয়ার মধ্যে ফাইবার ফুড যেন থাকে সেটা দেখতে হবে, যাতে নর্মাল স্টুল হয় সেই রকম খাবার দাবার সহজে হজম, প্রথমেই কথা বলে দিচ্ছি, সেসব জিনিসের দিকে দেখতে হবে। যদি কারো তারপরে যদি গ্রো করে তখন হালকা মিল্ক অফ ম্যাগনেসিয়াম বা ইসবগুল এই জাতীয় পারভেটিভ ইউজ করা যেতে পারে। ঠিক আছে, গেল বাল সম্বন্ধে এই কথাই বলবো। সাধারণত ফুডের মাধ্যমে বাল যাতে ক্লিয়ার হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি ইনকেস তাতে যদি না হয় তখন মিল্ক অফ ম্যাগনেসিয়াম মানে যে কিমাফিন যেটা থাকে গোলাপি রঙের ওই জিনিস, না হলে ইসবগুল মানে হচ্ছে তোমার ইসবগুলের যে পাউডারটা থাকে সেইটা দিয়ে এই বাউল ক্লিয়ার রাখতে হবে। বাদিং নিয়মিত স্নান করতে হবে এবং স্নানের সময় সজাগ থাকতে হবে, বাথরুম যেন স্লিপিং না হয় এইসবগুলো দেখতে হবে। রেগুলার বাদিং, রেগুলার। এবার বাদিং যদি বাথরুমে খুব মানে পুকুর ঘাটে বা এসব জায়গায় না করা উচিত, প্লেন ভালো জায়গাতে করা উচিত এবং নিজে জল না তুলে অ্যাসিস্ট্যান্ট দ্বারা জল তুলে করা উচিত। এবং যদি বাথরুম ইউজ করে বাথরুমে যাতে পাঁচ স্লিপ না করে সেইভাবে সাবধানে বাদিং করা উচিত। এটা তাকে এই অ্যাডভাইজে বলে দিতে হবে যে সাবধান থাকবেন। বিশেষত এইটা এই যে এখানে ও যেটা বললো না, ফার্স্ট 3 months and last 3 months, এই জিনিসগুলো বিশেষত দরকার। ফার্স্ট 3 months যেন স্লিপিং না হয় আর লাস্ট 3 months। ঠিক আছে, বাদিং গেল। এবার ক্লথিং, কমফোর্টেবল ক্লথিং যে যা কমফোর্ট সেই অনুযায়ী। ক্লাস 2 সম্বন্ধে বলবেন, হাই হিল যুক্ত শু অ্যাভয়েড করতে হবে, খুব হার্ডি সোল যুক্ত শু অ্যাভয়েড করতে হবে, নরম কমফোর্টেবল প্লেন শু করতে হবে সোলওয়ালা। ঠিক আছে, বেল্ট, টাইট কোনো বেল্ট ইউজ করা যাবে না। বেল্ট সম্বন্ধে বলবে, টাইট কোনো বেল্ট ইউজ করা যাবে না। ডেন্টাল কেয়ার নিতে হবে, ডেন্টাল কেয়ার নিয়মিত দুবেলা ব্রাশ করতে হবে, সকালে মর্নিং একবার ব্রাশ করতে হবে, আবার রাত্রে শোয়ার আগে একবার ব্রাশ করতে হবে। দাঁতের যাতে কোনো ক্যারিজ না হয়, কোনো যেন দাঁতে পোকামাকড় ওই সময় যেন না থাকে, কারণ যদি দাঁতের যন্ত্রণা সে পরিষ্কার হয়ে যায় প্রেগনেন্সির উপর এফেক্ট আছে এবং ওই দাঁতের যন্ত্রণা কন্ট্রোল করতে গেলে আবার ওষুধ লাগবে, সেগুলো প্রেগনেন্সির উপরে এফেক্ট হবে। সেই জন্য দাঁতের প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সেই জন্য প্রিভেনশন এই অ্যাডভাইজে বলে দিতে হবে দাঁতের যত্ন নেবে নিয়মিত, যাতে দাঁতের কোনো ধরনের উপদ্রব এসে হাজির না হয় এই সময়। হ্যাঁ,
ট্রাভেল আর একটা এ হচ্ছে ট্রাভেল। ওই জার্কিং ট্রাভেল অ্যাভয়েড করতে হবে, বিশেষত ফার্স্ট ট্রাইমেস্টার আর লাস্ট ট্রাইমেস্টার। জার্কিং ট্রাভেল অ্যাভয়েড করতে হবে আর লং জার্নি অ্যাভয়েড করতে হবে। স্মুথ শর্টকাট জার্নি হলে স্মুথ ভেহিকেলের সাহায্যে সে জার্নি নিতে পারে। অ্যাভয়েড জার্কিং তোমার ট্রাভেল, জার্কিং ভেহিকেল আর কি, জার্কিং ভেহিকেল অ্যাভয়েড করতে হবে। আর হচ্ছে লং তোমার লং কি বললো, লং ট্যুরে যাওয়া যাবে না। লং ট্যুরে যাওয়া যাবে না। লং জার্নি যেটা বলছে আর কি, AVOID অ্যাভয়েড long journey. Avoid jerks vehicle আর long journey, এই দুটোকে ট্রাভেলের ক্ষেত্রে এই দুটোকে অ্যাভয়েড করতে হবে। অ্যালকোহল, স্মোকিং, কোনো নেশা করা যাবে না। কোনো অ্যালকোহল বা সিগারেট বা বিড়ি বা এই জাতীয় কোনো স্মোকিং বা খৈনি, লোকসা যাই বলো সব বন্ধ। সব বন্ধ। তাহলে তো লেখা যায় অ্যাভয়েড টোব্যাকো অ্যান্ড অ্যালকোহল। ঠিক বলে না, এর মধ্যে যা টোবাকো, চুইং, সিগারেট হোক, বিড়ি হোক, গাঁজা হোক, নেশার জিনিস আর হচ্ছে মদ্য জাতীয় জিনিস বন্ধ করে দিতে হবে, অ্যাভয়েড করতে হবে। আর হচ্ছে ব্রেস্ট, ব্রেস্টের কেয়ার নিতে হবে ঠিক মতো। EFG ব্রেস্ট কেয়ার। আর কি হচ্ছে তোমার পয়সা, মানে এই সময় এই প্রেগনেন্সি প্রথম অন্তত ফার্স্ট ট্রাইমেস্টার এবং লাস্ট ট্রাইমেস্টারে সহবাসটা রেস্ট্রিকশন রাখতে হবে, না হলে কিন্তু প্রিটার্ম বেবি বা ওদিকে অ্যাবর্শন দুটো জিনিস ঘটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই সমস্ত ব্যাপারগুলো তোমাকে হাইজিন সম্বন্ধে, 2 নম্বর হচ্ছে হাইজিন, হাইজিন সম্বন্ধে রিগার্ডিং স্লিপ, রিগার্ডিং ফুড, রিগার্ডিং বাওয়েল, বাথিং, বেড, যেগুলো ট্রাভেল, অ্যালকোহল, মদ, ব্রেস্ট কেয়ার আর হচ্ছে কয়টাস মানে হচ্ছে সহবাস। সহবাস করা যাবে না ফার্স্ট ট্রাইমেস্টার আর লাস্ট ট্রাইমেস্টার, ঠিক আছে? তো এই জিনিসগুলো পার্সোনাল হাইজিনে বলে দিতে হবে মাকে, এই ব্যাপারগুলো আপনাকে করতে হবে। লাস্ট হচ্ছে ইমিউনাইজেশন। ইমিউনাইজেশন প্রেগনেন্সি ডায়াগনোসিস হওয়ার পরে মায়ের এই সমস্ত অ্যান্টিনেটাল কেয়ার নেওয়ার পর মাকে টিটেনাসের এগেনস্টে ইমিউনাইজ করা হয়।
CT1 আর হচ্ছে TT2 এক মাসের ব্যবধানে দুখানা টিটেনাস টক্সয়েড ইনজেকশন 0.5 ml IM দেয়া হয় এক মাস অন্তর মাকে মানে প্রেগন্যান্সি ডিটেক্ট হওয়ার 1 মাসের মধ্যে। হ্যাঁ প্রেগন্যান্সি মানে উইদিন ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে দুটো ডোজ কমপ্লিট করে দেওয়া এরকম ভায়ালে 0.5 ml টিটেনাস টক্সয়েড বড় ভায়ালে পাওয়া যায় সেখান থেকে 0.5 ml ড্র করে দেওয়া যায় টিটিএস টিটি1 আর টিটি2 কি উইদিন 1 মান্থ দিন না 1 মান্থ একটা পরের মাসে আবার একটা যখন ডিটেকশন হচ্ছে ডায়াগনোসিস হচ্ছে হ্যাঁ, তার তখন সঙ্গে একটা একটা তার এক মাস বাদে। ওটা যদি কেউ এক মাস বাদে ভুলে যায় ওটা মোটামুটি তোমার 8 সপ্তাহের ভেতরে দিতেই হবে 8 উইকস এর মধ্যে দিতে হবে 4 to 8 উইকস বলা আছে 4 to 8 উইকস দিতে হবে এবার ধরো কারো ডিটেকশন আমি 4 মাসে পেলাম সে আসেই 4 মাসে দিয়ে দেবো 5 মাস একটা বুঝতে পারছো তো 8 উইকস এর মধ্যে আমি যে ফার্স্ট ট্রাইমেস্টারে ফার্স্ট টাইমে যেদিন ডিটেকশন হচ্ছে ধরো ডিটেকশন তো যেদিন মিসপিরিয়ড হলো তারপরেও ধরো গড়াগড়ি করে এক সপ্তাহ পরে এলো তারপর সেখানে আমরা বিভিন্ন টেস্ট করে ডায়াগনোসিস করলাম ডায়াগনোসিস হলো যে সি ইজ প্রেগনেন্ট মানে কনসিভ করেছে এই কথা 2 মাস হয়ে গেল অলরেডি তাহলে 2 মাসে ধরো তাহলে 2 মাসের মাথায় একটা দিলাম আর 3 মাসের মাথায় একটা আচ্ছা 3 মাসের মধ্যে দেওয়া যাবে এক মাসের মধ্যে দিতে হবে। ঠিক আছে প্রথমটা দেওয়ার 1 মাস পরে আর একটা দিয়ে দিতে হবে যখন এবং এটা যেন নট বিয়ন্ড 8 উইকস এ যায় এইটা বলে দিতে হবে যে এক মাস বলেছি মানে সেদিনকার অসুবিধা থাকতেই পারে তো তারপরে দিন বা ওই এক সপ্তাহের মধ্যে এসে নেবে উইদিন 8 উইকসের মধ্যে 8 উইকস এর মধ্যে তাদের দুটো টিটেনাসের মধ্যে 1 মাসের গ্যাপ থাকবে ঠিক আছে মিনিমাম মিনিমাম ম্যাক্সিমাম 2 মাসের গ্যাপ রাখা যেতে পারে। রাখা যেতে পারে মাল খেয়ে না যাবে মাল ফাল খাওয়া যাবে না অনেকের আছে বিড়ি খাওয়ার নেশা আছে বলতেছি ও এইসব পাড়া গায়ে থাকে এইসব বুদ্ধিগুলো মাথায় আসে। অবশ্যই না না দৈনিক খায় তো অনেকে জানে শেষ কথা বিশেষ করে যারা সাঁওতাল ক্যাটাগরি দিয়ে থাকে ওরা হ্যাঁ কেন বিহারিরাও তো করে বিহারিরাও খায় বিহারি আর সাঁওতালরাই বেশি করে আশা তো স্যার গোটা জীবতে জীবতে এসছে দেখো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা চেষ্টা করবো যতটা এটা একদম ঠিক এবার নিজের শরীর নিজের কাছে আমরা তো বলবো এবার কজন দেবাদিদেব কজন গিয়ে গিয়ে গানে টেনে নিয়ে তা আমি কি করবো পায়খানায় ঢুকছে বিড়ি ঢুকছে সেটা ডাক্তার ঠিক করবে আচ্ছা বলছি স্যার এটা তো ঠিক আছে তারাও প্রেগনেন্সির সময় বন্ধ করে দেওয়া হবে তারপরে আবার খেতে পারে কিন্তু বলছি এটা তো মাদের দিয়ে কথা বলবো প্রেগনেন্ট লেডিদের ইন দ্যাট টাইম বাবাদের কি করণীয় ওই তো মনে হয় লড়াই হয়ে যাবে প্রথম 3 মাসটা লাস্ট এইবার আমাদের তো হয়ে গেল এরপরে আমাদের জানতে হবে কি না কিছু কি কি প্রেগনেন্সির সময় কি কি আনওয়ান্টেড কন্ডিশন অ্যারাইজ করে সেইটাও একটা ইম্পর্টেন্ট জিনিস তো সেটা অনেক বড় বিশাল ক্ষেত্র তোমাদের পড়তে নেই তবুও টার্মগুলো একটু মনে রাখবে প্রেগনেন্সির সময় কি কি অসুবিধাগুলো সৃষ্টি হয় একটা মায়ের মাইনর কিছু হয় মাইনর আর মেজর এটা এটা কি দেব মাইনর এলিমেন্ট ডিউরিং প্রেগন্যান্সি হেডিং হচ্ছে মাইনর এলিমেন্টস
Minor elements. ailment. AILMENT. এর মধ্যে AILMENT. Yes, ailments in pregnancy. আর হচ্ছে মেজর এলিমেন্ট ইন প্রেগন্যান্সি। এই দুটো জিনিস তোমাদের একটু জেনে রাখতে হবে। মাইনরের মধ্যে কি করছে? মাইনরের মধ্যে নসিয়া হয়, ভমিটিং, তারপর হচ্ছে ব্যাকএক, কোমরে ব্যথা হয়, Sir, can nausea is NAUSEA। NAUSEA. তারপর হচ্ছে কনস্টিপেশন দেখা দিতে পারে, তারপরে মানে লেগ ক্র্যাম্প, মাথা ঘোরা। এইটা খুব বেশি হয়। মাথা হতে ঘোরা। পারে, তারপরে অ্যাসিডিটি, হতে পারে হার্টবার্ন, ভেরিকোজ ভেন, কি এটা ভেরিকোজ ভেন, ভেরিকোজ ভেন, অ্যাঙ্কেল ইডিমা, এটসেট্রা করে দাও, ব্যাস। এই মোটামুটি এই সমস্ত মাইনর এলিমেন্ট গুলো ডিউরিং প্রেগন্যান্সির সময় দেখা দিতে পারে। নসিয়া এন্ড ভমিটিং দেখা দিতে পারে, কারণ ওই সময় কি হয় না, ওই যে হিউম্যান কোরিওনিক ঝিল্লিগুলো তৈরি হয়, সেটাতে এসিজি নির্গত হয়। এই হরমোনাল আধিক্যের জন্য একটা বমি বমি ভাব আসতে পারে, বমিও হতে পারে, ঠিক আছে? তার জন্য নসিয়া ভমিটিং হতে পারে। ব্যাকে কেন হবে, কোমরের যন্ত্রণা কেন হবে? যেহেতু প্রেগন্যান্সি হচ্ছে, সেই জন্য পশ্চাৎ বেঁকে যাচ্ছে, লডোসিস যেটা, সেটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার জন্য ওর উপরে একটা চাপ পড়ছে, প্লাস এই যে ইউট্রাসটা বাড়ছে, তার জন্য ইউট্রাস যে লিগামেন্ট গুলো, সেগুলো তো স্যাক্রামের সঙ্গে এর সঙ্গে তো জয়েন করা থাকে, তা সেগুলো তো স্ট্রেচ আপ হচ্ছে, তার জন্য একটা কোমরে ব্যথা আসতে পারে। কনস্টিপেশন, ইউটেরাস গ্যাভিটি, ইউটেরাস বাড়ছে, তার জন্য আশেপাশে সারাউন্ডিং জিনিসগুলোর উপরে চাপ পড়বে, অর্থাৎ তার পেছনে রেকটাম আছে, অ্যানাল ক্যানাল আছে, কোলন গুলো আছে, ওর ভরির সামনে দিয়ে বাড়ছে, তো সেখানে তাদের উপরে একটা চাপ পড়ছে, সেই জন্য কনস্টিপেশন দেখা দিতে পারে। লেগ ক্র্যাম্প, পটাশিয়াম, পরে ফসফেট, ক্যালসিয়াম, এদের কিছু এলিমিনেটিং মানে গন্ডগোলের জন্য, চেঞ্জ জন্য ক্র্যাম্প আসতে পারে মাসেল সেলের জন্য। অ্যাসিডিটি, হার্টবার্ন, জেনারেলি তোমার গ্যাস্ট্রিক ইনডাইজেশন বা গ্যাস্ট্রিক ডিরেজমেন্টের জন্য আসে, সাধারণত আসে না। যদি খাওয়া দাওয়া যদি একটু উলটপালট হয়ে যায়, তবে এগুলো দেখা দিতে পারে। ভেরিকোজ ভেন, এটাও দেখা দেয় কেন না, গ্যাভিট ইউটেরাস প্রেস দা আইভিসি, গ্যাভিট ইউটেরাস আইভিসি কে প্রেস করে, তার জন্য ভেনাস যে রিটার্ন, সেই রিটার্নটার উপরে বাধা পড়ে, তার জন্য ভেরিকোজ ভেন আর অ্যাঙ্কেল ইডিমা এই দুটোই দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এবারে মেজর, মেজর তো অসংখ্য, কত বলবো, যেগুলো মেন থেকে করছে এগুলো তোমাদের কোর্সে নেই, বুঝতে পারছো? এই জিনিসগুলো তোমাদের কোর্সে নেই। মেজরের মধ্যে এ বি ও আর টি আই ওয়েন, অ্যাবর্শন, ই সি টি ও পি আই সি, এক্টোপিক প্রেগন্যান্সি, তারপর হচ্ছে মাল্টিপল প্রেগন্যান্সি, তারপর হচ্ছে আইডোমিওসিস,
তারপর হচ্ছে হাইপার স্যার হাইড্রোমিনোসিস হাইড্রোমিওসিস এনআইও এম কোথায় দেখবে হাইড্রোমিওসিস হাইড্রোমিনোসিস হাইড্রোমিওসিস হাইড্রোমিওসিস। আচ্ছা অ্যাবর্শন মানে হচ্ছে তোমার ইম্যাচুরলি বিফোর 28 ডেজ এর আগে যদি প্রোডাক্ট অফ কনসেপ্ট তার জায়গা থেকে খসে পড়ে তখন সেটাকে বলছি আমরা অ্যাবর্শন। অর্থাৎ বিফোর দ্য পিরিয়ড অফ ভায়াবিলিটি পিরিয়ডের আগে যে কোনো সময় যদি প্রোডাক্ট অফ কনসেপ্ট ইউট্রাস থেকে খসে পড়ে তখনই তাকে বলছি আমরা অ্যাবর্শন। এক্টোপিক প্রেগনেন্সি সাধারণত যেখানে ইমপ্ল্যান্ট করার কথা সেখানে ইমপ্ল্যান্ট না হয়ে যদি অন্য কোনো জায়গায় ইমপ্ল্যান্টেশন ঘটে তখন তাকে বলছি আমরা এক্টোপিক প্রেগনেন্সি। বেসিক্যালি ঠিক আছে, অনেক সেন্ট্রাল টিউবের মধ্যে হতে পারে, টিউবার প্রেগনেন্সি, অ্যাবডোমেনের মধ্যে হয়ে যেতে পারে, যে কোনো অ্যাবডোমিনাল প্রেগনেন্সি, মাল্টিপল প্রেগনেন্সি অর্থাৎ সাধারণত জেনারেলি একটা বেবি জন্মায়, যদি কোনো কারণে টুয়াইন বা ট্রিপলেট বা কোয়াড্রিলেট হয় সেগুলো একটা তোমার মেজর একটা প্রবলেম। হাইড্রোমিওসিস এই যে ক্যাভিটিটার মধ্যে বাচ্চাটা বেড়ে ওঠে সেখানে একটা তোমার লিকুইড থাকে, তারপর লিকার অ্যামনিয়ন বা অ্যামনিওটিক ফ্লুইড। এই অ্যামনিওটিক ফ্লুইডের যদি আধিক্য বেড়ে যায় তখন সেই কন্ডিশনটাকে আমরা বলি হাইড্রোমিওসিস। ঠিক আছে, সেটা একটা প্রবলেম। এটা অনেক সময় লাইকারের কথা বলছেন? হ্যাঁ, কমে যাওয়াটাকে কি বলে স্যার? কমে যাওয়াটাকে কমে যাওয়াটা হচ্ছে তোমার কি বলে, ওটা প্রবলেম নয়, ওটা জল ভেঙে গিয়ে কমে যায়। হ্যাঁ, এটাই বলছি। এমনি ওটা তো সেটা প্রেগনেন্সির সময়, ডেলিভারির সময়, এটা ডেলিভারির আগে পেটের মধ্যে যখন আছে ওখানকার অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে যতটা অ্যামনিওটিক ফ্লুইড থাকার কথা তার বেশি যদি বেশি সিনথেসাইজ হয় তখন সেই কন্ডিশনটাকে বলা হয় হাইড্রোমিওসিস। এটা একটা একটা বিশাল চ্যাপ্টার, আমি তো সেটা যাচ্ছি না, শুধু প্রবলেম গুলো নামগুলো জানতে বলছি আর প্রবলেমটা কি সেটা বলে দিচ্ছি। এর পেছনের কারণ কি, এ কতটা থাকলে বলবো না বলবো, অনেক ব্যাপার আছে, ওসব আমি যাচ্ছি না। হাইপারটেনসিভ ডিসঅর্ডার, হাইপারটেনসিভ ডিসঅর্ডার সব জেনে লাভ নেই, তোমাদের কোশ্চেনে আমি যেগুলো বলে দিচ্ছি এইটুকু সে জেনে নাও। হাইপারটেনসিভ ডিসঅর্ডার, এবার তুমি নেট সার্চ করে বা বই ঘেঁটে পড়ে নেবে যদি তোমার ইচ্ছা হয়। হাইপারটেনসিভ ডিসঅর্ডার সেখানে হচ্ছে প্রিএক্লেমসিয়া আর হচ্ছে এক্লেমসিয়া, এইটা তোমাদের কোর্সে আছে, পড়তে হবে। এই মেজরের মধ্যে একটা জিনিসই দেয়া আছে। হাইপারটেনসিভ ডিসঅর্ডারটাই বেশি দেখা যায়। Eclampsia, preeclampsia and eclampsia. এছাড়াও আরো আছে অ্যান্টিপাটাম হেমারেজ আছে, তারপর যে প্লাসেন্টা প্রিভিয়া আছে, হ্যাঁ, সো মেনি কমপ্লিকেশন। জানবে না ডায়াবেটিসটা মেজরের মধ্যে ঢুকবে কোনটা? ডায়াবেটিস বিভিন্ন রোগ, শুধু ডায়াবেটিস নয়, ডায়াবেটিস, টিউবারকুলোসিস, হাইপারটেনশন তো বলেই দিলাম, এই সবই এগুলো কমপ্লিকেশন, মানে মেজর প্রবলেম। প্রিএক্লেমসিয়া আর এক্লেমসিয়ার মধ্যে ডিফারেন্ট কি আছে? ডিফারেন্স কিছু নেই, যখন পড়াবো বলে দেবো। এখন যার যেটা একটা চ্যাপ্টার বলতে গেলে আবার আমার 1 ঘন্টা সময় দিতে হবে, তো সেই জন্য এগুলো তোমাদের এই এত কিছুই জানতে হবে না। অ্যাবর্শন কিছু নেই, এখন তোমার শর্ট নোটে যদি থাকবে থাকতে পারে। তোমার একটুপিক প্রেগন্যান্সি, মাল্টিপল প্রেগন্যান্সি, হাইড্রোমিওসিস এগুলো কিছু নেই, আছে শুধু এই যে প্রিএক্লেমসিয়া আর এক্লেমসিয়া,
হ্যাঁ। ঠিক আছে, এটাই পড়াবো। এটা প্রেশার সংক্রান্ত ব্যাপার। প্রেশার প্রেগনেন্সির সময় অনেক সময় বেড়ে যায়, এই বেড়ে যাওয়া থেকেই এই দুটো কন্ডিশন অ্যারাইজ করে। সেই জন্য এদের নাম হচ্ছে হাইপারটেনসিভ ডিসঅর্ডার। ডিউ টু হাইপারটেনশন এইসব প্রবলেম গুলো সৃষ্টি হয়, সেই জন্য এদের নাম এরকম। এখানে এই দুটো আইটেম তোমাদের আছে, এর পরের দিনই আমি পড়াবো, সেই জন্য এই অবধি এসে ফেলে গেলাম। ঠিক আছে। ওকে স্যার।